প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে রামপুর হাই স্কুল অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মতিউর রহমান, সহকারী শিক্ষক, রামপুর উচ্চ বিদ্যালয়। আজকে আমরা তোমাদের গণিত যে তৃতীয় সপ্তাহের প্রথম অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা কীভাবে প্রশ্নের উত্তরগুলো লিখবা সেই বিষয়টা নিয়ে। প্রথমেই তোমরা যদি তোমাদের সৃজনশীল প্রশ্ন একের দিকে তাকাও, দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে। চিত্রের নিচে 3টা প্রশ্ন দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আমাদেরকে সমাধান করতে হবে। প্রথমেই দেখো আমি চিত্রটা আঁকছি তোমাদের, যে একটা ত্রিভুজ দেওয়া আছে, আর হচ্ছে এখানে চিত্রের নিচে আমাদের বলে দিচ্ছে যে চিত্রে এই যে এই বিএ এবং এসিই দুইটা রেখা, এটা পরস্পর কি সমান্তরাল। তাহলে আমাদের প্রশ্নের কটা বলছে কি, বিএসি কোণ ও এসিই কোণের মধ্যে সম্পর্ক লেখার জন্য। আমার কথাটা বলছো, তাহলে বিএসি কোণ এই কোণটা আর এই কোণটার মধ্যে কি সম্পর্কটা সেটা আমাদের লেখার জন্য বলছে। তাহলে আমরা যদি ক নাম্বার প্রশ্নের উত্তরটা লিখি, যে চিত্রানুসারে আমরা লিখতে পারি, চিত্রানুসারে আমাদের যেহেতু বলে দেওয়া আছে বিএ সমান্তরাল সিই, এই দুইটা পরস্পর সমান্তরাল রেখা। তাহলে এই দুইটা রেখাকে ছেদ করছে কোন রেখা, এসি রেখাটা। তাহলে আমরা যেহেতু বলছি চিত্রানুসারে বিএ সমান্তরাল সিই এবং এসি তাদের কি ছেদক, তাহলে তাদের সাথে সম্পর্কটা কি, যেহেতু দুইটা রেখা পরস্পর সমান্তরাল হয় এবং তাদের একটা ছেদক থাকে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং বিএসি কোণ ইকুয়াল এসিই কোণ। এই দুইটা কোণ একান্তর কোণ। এই দুইটা একান্তর কোণ বলে আমরা বলতে পারি যে বিএসি কোণ এবং এসিই কোণ পরস্পর সমান। আমাদের খ নম্বর বলছে যে দেখাও যে বিএসি কোণ প্লাস এবিসি কোণ ইকুয়াল এসিডি কোণ। আমাদের সেটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা যদি লিখি, সবাই একটু ভালো করে খেয়াল করো, আশা করি বুঝতে পারবা। প্রথমে আমরা বিশেষ নির্বাচন, মনে করি এবিসি একটি ত্রিভুজ, দেখাতে হবে যে আমাদের প্রশ্নে বলে দিছে দেখাতে হবে কি বিএসি কোণ প্লাস এবিসি কোণ ইকুয়াল এসিডি কোণ। যদি আমরা প্রমাণটা করি, এবার প্রমাণ আমরা বলছি বিএ সমান্তরাল সিই এবং এসি তাদের কি, এসি তাদের ছেদক, মানে ছেদ করে এই রেখাটা। তাহলে সুতরাং আমরা লিখতে পারি বি এ সি কোণ, এই কোণটা বি এ সি কোণ ইকুয়াল আমরা লিখতে পারি এসিই কোণ। এই দুইটা কোণ, এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ। আবার আমরা আরেকটা লিখতে পারি বি এ সমান্তরাল সিই এবং এই বিডি হচ্ছে এই এ বি এর এবং সি এই রেখাটাকে ছেদক, বিডি তাদের ছেদক। তাহলে আমরা লিখতে পারি কি এ বি সি কোণ ইকুয়াল ই এ বি সি কোণ, এই কোণটা আর এই কোণটা পরস্পর কি হবে, সমান হবে। এই দুটো একান্তর কোণ বলে। তাহলে এ সি ডি কোণ, যদি এটা 1 নং সমীকরণ আমরা ধরি, এটা যদি 2 নং ধরি, তাহলে আমরা লিখতে পারি 1 + 2 হতে পাই। তাহলে আমরা 1 আর 2 যদি যোগ করি, তাহলে বিএসি কোণ দেওয়া আছে বিএসি কোণ প্লাস এবিসি কোণ ইকুয়াল এসি কোণ প্লাস ইসিডি কোণ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি বিএসি কোণ প্লাস এবিসি কোণ ইকুয়াল, খেয়াল করো তোমরা, এসি কোণ এই কোণটা, আরেকটা বলছি আমরা ইসিডি কোণ, এসিডি কোণ। তাহলে এই কোণটা, এই পুরা কোণটা, তাহলে দুইটাকে একত্রে করলে আমরা এই কোণটা কি পেতে পারি, এসিডি কোণ। এসিডি কোণ মানে এসি কোণ প্লাস ইসিডি কোণ, এই দুইটা কোণ মিলে আমরা লিখতে পারি এসিডি কোণ। আর আমাদের দেখো, আমাদের এটাই প্রমাণ করার জন্য বলছে যে বিএসি কোণ প্লাস এবিসি কোণ ইকুয়াল এসিডি কোণ। তাহলে এটা হচ্ছে তোমাদের খ নাম্বার প্রশ্নের উত্তরটা। এখন আমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটা দেখব। তাহলে সেম চিত্রটা তোমরা আবারও আঁকবা, এবং যদি আমরা আবারও বিশেষ নির্বাচনটা লিখি, আমরা
বিশেষ নির্বাচন মনে করি আমাদের ABC একটা কি ত্রিভুজ। তাহলে আমাদের প্রশ্ন কি বলছে, প্রমাণ করো যে বা প্রমাণ করতে হবে যে ABC কোণ প্লাস BCE কোণ সমান সমান 2 সমকোণ। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে যদি আমরা প্রমাণটা করতে যাই তাহলে আমরা প্রথমেই লিখতে পারি যে BA সমান্তরাল CE এবং BD তাদের ছেদক। তাহলে BD যদি তাদের ছেদক হয় তাহলে আমরা লিখতে পারি কি ABC কোণ ইকুয়াল ECD কোণ। যদি BD তাদের ছেদক হয় আমরা তাহলে এই কোণটাও কতটুকু লিখতে পারি, আমরা এই পুরো কোণটাকে এই কোণটাকে লিখতে পারি আমরা BCD কোণ সমান সমান 2 সমকোণ বা 180 ডিগ্রি। কোনো একটা সরল রেখায় যদি কোনো কোণ উৎপন্ন হয় সেই কোণটার মান হয় কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি BCE কোণ প্লাস ECD কোণ সমান সমান এই যে কোণটা BCE কোণ মানে এই কোণটা আর ECD কোণ মানে হচ্ছে এই কোণটা। তাহলে এই দুইটা কোণের একসাথে যোগ করলে আমরা পাই কত, 2 সমকোণ। তাহলে আমরা লিখতে পারি BCE কোণ প্লাস ABC কোণ সমান সমান কয় সমকোণ, 2 সমকোণ। কারণ হচ্ছে আমরা বলছিলাম প্রথমে ABC কোণ আর ECD কোণ এই দুইটা পরস্পর সমান। তাহলে আমরা একটু যদি লিখি ABC কোণ প্লাস BCE কোণ সমান সমান কয় সমকোণ, 2 সমকোণ। তোমরা আশা করি অনলাইন ক্লাসটা দেখলে তোমরা কিভাবে প্রমাণ করবা এই উপপাদ্যটা সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো এবং তোমরা খাতায় এভাবে সুন্দর করে লেখার চেষ্টা করবা। তারপরে তোমরা যদি 2 নম্বর সৃজনশীলটার দিকে তাকাও, 2 নম্বর সৃজনশীলটা বলছে একটি ত্রিভুজের 2টা বাহু দেওয়া আছে, একটা হচ্ছে 3.2 সেন্টিমিটার, একটা হচ্ছে 4.5 সেন্টিমিটার। প্রথমে তোমরা বলছে ক নম্বর প্রশ্নটা হচ্ছে বি কোণের সমান একটি কোণ আঁকো, 30 ডিগ্রি কোণ আঁকো। তাহলে আমরা অবশ্যই চাঁদার সাহায্যে একটা আঁকতে পারি। চাঁদাকে প্রথমে তোমরা এভাবে একটা সরল রেখা দিবা, চাঁদার যে মাঝখানের অংশটা আছে সেটা এই দাগের সাথে মিলাবা, মিলিয়ে দেখবা কি চাঁদার 10, 20, 30। তাহলে এইদিকে ফোঁটা দিতে পারো, তাহলে এইভাবে আঁকে দিতে পারো। অথবা তোমরা আরেকটা কাজ করতে পারো, তোমরা যদি কম্পাসের সাহায্যে আঁকো, প্রথমে একটা সরল রেখা নিবা, নিজের ইচ্ছা মতো একটা বৃত্তচাপ আঁকবা, বৃত্তচাপ আঁকার পরে তারপরে এখানে বসে আরেকটা যখন উপরের দিকে বৃত্তচাপ আঁকবা তখন এটা পাবা, এটা হচ্ছে 60 ডিগ্রি। এখন এই কোণটাকে কিভাবে অর্ধেক করবা, এখানে বসে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা আঁকবা, আবার এখান থেকে এই পাশে একটা আঁকবা, তাহলে এই কোণটা হয়ে যাবে কত ডিগ্রি, 30 ডিগ্রি বা বি কোণের সমান। তারপরে আমরা যদি তোমাদের পরের প্রশ্নটা দেখি, সেটা বলছে কি একটি ত্রিভুজ আঁকো যা 2 বাহু এ এবং বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ বি এর সমান হয়। তাহলে প্রথমেই তোমরা কি করবা, এর মান দিবা, এদিকে 3.2 সেন্টিমিটার মেপে নিবা এবং বির মান এখানে নিবা তোমরা কত 4.5 সেন্টিমিটার মেপে নিবা। মেপে নেওয়ার পরে একটা সরলরেখা নিবা, সরলরেখাটা যদি আমরা বিই দ্বারা প্রকাশ করি তাহলে এই এর সমান করে কম্পাসের সাহায্যে এর সমান করে তোমরা কি করবা, বিসি অংশ কেটে নিবা। তারপরে এই সাথে সাথে তোমাদের বলছি আরেকটা কি করতে হবে, তোমাদের 30 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে। তোমরা কম্পাসের সাহায্যে আঁকতে পারো অথবা চাঁদার সাহায্যে আঁকতে পারো। তারপরে কি করবা, এই বি বিন্দুতে এই কোণটা সমান করে তোমরা এতটুকু অংশ কেটে নিলা, কেটে নিয়ে এভাবে লিখলা, তারপরে ভিতরের অংশের মাপটা নিয়ে এখানে কাটলা, কাটার পরে এভাবে যোগ করলা, যোগ করার পরে আমাদের যে বি বাহুটা আছে সেটার মাপটা নিয়ে এখান থেকে এখানে কেটে দিবা, কেটে দেওয়ার পরে এভাবে যোগ করবা। তাহলে আমরা কি পাইলাম, এ বি সি একটা ত্রিভুজ পাইলাম, এ এবং বি বাহুর সমন্বয় এবং বি কোণের সমান করে। তোমরা সেই সাথে সাথে এটার অবশ্যই বিবরণ দিতে হবে, অঙ্কনের বিবরণটা দিতে হবে তোমাদের। এবার যদি আমরা গ নাম্বারটা দেখি তাহলে সেম একই কাজটাই করতে হবে তোমাকে। প্রথমে এর মাপটা নিতে হবে 3.2 সেন্টিমিটার এবং বি এর মাপটা নিতে হবে 4.5 সেন্টিমিটার এবং সাথে কম্পাসের অথবা চাঁদার সাহায্যে একটা 30 ডিগ্রি কোণ আঁকবা। তারপরে কি করবা, একটা রেখা নিবা, রেখা নেওয়ার পরে নিজের ইচ্ছা মতো একটা প্রথমে কি করবা, এখানে বসা নিজের ইচ্ছা মতো একটা বৃত্তচাপ নিবা, যতটুকু মাপ নিলা ঠিক সেম অতটুকু এখানে নিবা। নেওয়ার পর ভিতরে যে ব্যাসার্ধটা আছে সেই ব্যাসার্ধটার মাপটা নিয়ে এভাবে একটা কি করবা, সরলরেখা অঙ্কন করবা। সেখান থেকে কি করবা, এবার এই যে এর মাপটা আছে এখান থেকে এর মাপটা নিয়ে এখানে কাটবা, ধরো যতটুকুই হয়, এবং নিচের যে অংশটা আছে এখান থেকে এখানে বি এর মাপটা নিয়ে এখান থেকে এখানে কাটবা। তারপরে এভাবে কি করবা, যোগ করবা, এটা হবে বি আর এটা হচ্ছে এ।
আর এটা হচ্ছে ধরবা বি, এটা সি, এটা হচ্ছে ই, এটা ধরো এফ, আর এটা ধরো হচ্ছে কি এ। তাহলে এবিসি হচ্ছে আমাদের কি উদ্দিষ্ট ত্রিভুজ। অবশ্যই তোমরা বাসায় ভালো করে আঁকার চেষ্টা করবা যাতে প্রত্যেকটা চিত্র অনেক সুন্দর হয়। এবার আসো, তোমাদের 10টা সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে, সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। দেখো এখানে বলছে সংখ্যার এককের স্থান কোনো অঙ্ক থাকলে সেটা পূর্ণবর্গ হবে না। কোন কোন সংখ্যা থাকলে একটা সংখ্যার এককের স্থানে সেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে না? আমরা জানি যে কোনো একটা সংখ্যার মধ্যে যদি এককের স্থানে 2, 3, 7 বা 8 থাকে তাহলে কি হবে? সেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে না। 4টা সংখ্যার কথা বলছি, 2, 3 অথবা 7, 8। এই 4টা সংখ্যা থাকলে সেই সংখ্যাটা কি হয় না? পূর্ণবর্গ হয় না। পরের প্রশ্নটা দেখো, বলছে কি ক এর বর্গ সংখ্যার একক স্থানে 6 থাকলে ক এর একক স্থানের অঙ্কটি কি কি হতে পারে? আমরা জানি ক এর বর্গ সংখ্যার একক স্থানে, ক এর বর্গ সংখ্যার একক স্থানে যদি 6 থাকে তাহলে আমাদের কি একক স্থানের অঙ্কটি হবে 4 অথবা 6। 4 অথবা 6 কিভাবে যদি আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে দেখো একটা সংখ্যার একক স্থানে যদি 16 হয়, যদি সংখ্যাটা 16 হয় তাহলে একক স্থানে 6, তাহলে এটার বর্গমূল করলে আমরা কত পাই? 4 4 16, 4 পাওয়া যায়। আবার যদি 36 দেখো তাহলে তার একক সংখ্যাটা হচ্ছে কত? 6, তাহলে এইটার 36 এর বর্গ সংখ্যা হবে কত? 6। তাহলে 4 অথবা কত হতে পারে? 6 হতে পারে। তারপরে বলছে 24,336 এই সংখ্যাটির বর্গমূল কত অঙ্ক বিশিষ্ট হবে? আমরা জানি কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করার জন্য যে পদ্ধতিটা আছে সেটা হচ্ছে তোমরা সবচেয়ে ডানের যে একক স্থানের অঙ্কটা আছে সেটা থেকে যদি এক ঘর পর পর ফোঁটা দাও তাহলে যতগুলো ফোঁটা পাওয়া যাবে সেই ততগুলো সংখ্যা হবে ওই সংখ্যার বর্গ সংখ্যা। যদি আমরা প্রথমে এখানে একটা ফোঁটা দেই, এক ঘর বাদ দিলে এখানে, আবার এক ঘর বাদ দিলে এখানে, তাহলে কটা ফোঁটা পাওয়া গেল? 3টা ফোঁটা পাওয়া গেল। তাহলে এই 3টা ফোঁটার কারণে এই সংখ্যাটা 24,336 এর বর্গমূল হবে কয় অঙ্ক বিশিষ্ট? 3 অঙ্ক বিশিষ্ট। এবার যদি আমরা 4 নম্বর 245 সংখ্যাটিকে ক্ষুদ্রতম কোন মৌলিক সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে 245, 4 নম্বর যেটা অঙ্কটা দেওয়া আছে 245, এটা যদি আমরা কত করি 5 দিয়ে ভাগ দেই তাহলে কত হয়? 4 5 20, আর থাকে কত 4, 45, 5 নং 45, তাহলে 7 7 7 49, তাহলে 242 সমান সমান আমরা লিখতে পারি 5 গুণ 7 গুণ 7। তাহলে এখানে কি হচ্ছে তোমরা খেয়াল করবা যে 7 হচ্ছে জোড়া আছে কিন্তু 5টা জোড়া নাই। যদি যে সংখ্যার মধ্যে জোড়া থাকে না সেটা কি হয় না? কখনো পূর্ণবর্গ সংখ্যা হয় না। তাহলে এই 245কে যদি আমরা পূর্ণবর্গ সংখ্যা তৈরি করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আর একটা 5 লাগবে। তাহলে আমরা লিখতে পারি এখানে কি 5 জোড়া বিহীন। তাহলে আমাদের 5 যদি আমরা গুণ করি 245 এর সাথে তাহলে সংখ্যাটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নির্ণয় মৌলিক সংখ্যা ক্ষুদ্রতম নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে কত? 5। তারপরে হচ্ছে সারি সংখ্যা এবং সারিতে শূন্য সংখ্যা সমান রেখে সাজালে 1800 জন সৈন্য থেকে কতজন সৈন্যকে সরিয়ে নিতে হবে? কতজন সৈন্যকে সরিয়ে নিতে হবে? তাহলে অবশ্যই 1800 কি করতে হবে? বর্গমূল নির্ণয় করতে হবে জোড়ায় জোড়ায়। তাহলে প্রথমে 4 দিলে 4 4 16, আর থাকে কত 2, 2টা শূন্য, তাহলে 4 এর ডাবল হচ্ছে কত? 8। এখানে যদি আমি কত বসাই 2 বসাই তাহলে এখানে 2 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, এর বেশি আর যাবে না। তাহলে 4 আছে 10 এর 6 হলে হাতে 1 6 7 তাহলে 3 36। তাহলে আমরা যদি 36 জন সৈন্যকে সরিয়ে রাখি তাহলে কি হবে? এই 1800 সৈন্য থেকে তাহলে সারি সংখ্যা এবং সারিতে সমান সংখ্যক সৈন্য রাখা যাবে। এবার আসো পরেরগুলো যদি একটু তাকাই, হচ্ছে বীজগণিতের কয়েকটা অঙ্ক দেওয়া আছে। x = -2 আর y = 3 দেওয়া আছে। x এর মান হচ্ছে -2 আর y এর মান হচ্ছে কত? 3 হলে 3x - 2y থেকে আমাদের কি বিয়োগ করতে হবে? থেকে -2x - 3y এর বিয়োগফলের মানটা কত? তাহলে আমরা লিখতে পারি 3x - 2y - a প্লাস 2x - a প্লাস 5y। তাহলে 3 আর 2 হচ্ছে 5x, 3টা থেকে 2টা গেলে আর একটা y থাকে আমাদের। তাহলে 5 × x এর মান কত হচ্ছে? -2 আর মাইনাস y এর মান হচ্ছে কত? 3। তাহলে 5 দুগুণে 10 বিয়োগ 3 তাহলে হচ্ছে কত? -13। 3x - 2y থেকে -2x - 5y এর বিয়োগফলের মান কত?
তাহলে এখানে ওয়াই থাকবে, সরি ওয়াই থাকবে প্লাস ওয়াই, তাহলে প্লাস 3, তাহলে এখানে হবে কত প্লাস 3, তাহলে 10 থেকে 3 গেলে কত থাকবে -7, এটা হবে উত্তর। তারপরে হচ্ছে 7x - 3 এবং 7x 5 এর গুণফল কত, এটা হচ্ছে কয় নাম্বার, এটা হচ্ছে 7 নম্বর। 7x - 3 এবং 7x + 5, এটা আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে x + a * x + b। এই সূত্রটা হচ্ছে x² + a + b * x + কি ab। তাহলে আমাদের x², এখানে দেখো 7x আছে, এখানেও 7x আছে, তাহলে সূত্র মতে 7x হোল² প্লাস সূত্রের প্লাস a কত, আমার a হচ্ছে -3 আর b কত +5, x এর মান হচ্ছে এখানে কত আছে 7x প্লাস ab, এর মান হচ্ছে -3 আর b এর মান হচ্ছে কত 5। তাহলে 7 হোল² মানে 2টা 7, 7 7 49, x এর উপর স্কয়ার আছে x² প্লাস 5 থেকে 3 গেলে থাকে কত 2, 2 দিয়ে 7 এর গুণ করলে 7 × 2 = 14, x এর x প্লাসে মাইনাসে মাইনাস, 3 × 5 = 15। তারপরে দেখো 8 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে যে 2a² - 7ab + 6b² কে 2a - 3b দ্বারা ভাগ করলে কত দ্বারা, 2a - 3b দ্বারা কি করবো আমরা ভাগ করবো। তাহলে ভাগ করলে ভাগফলটা কত হয় সেটা আমাদের দেখতে হবে। এখানে দেখো 2a আছে, এখানে 2a আছে, এখানে দুইটাই আছে, এখানে একটা a আছে, তাহলে একটা a দ্বারা আমাদের গুণ করতে হবে। তাহলে a আর a গুণ করলে a², a আর 2a গুণ করলে 2, আবার 2a আর 3b গুণ করলে -3ab। তাহলে ভাগের সময় প্লাসটা কি হয়ে যায়, মাইনাস, আর মাইনাসটা কি হয়ে যায় প্লাস, তাহলে এটা চলে যায়, 7টা থেকে যদি 3টা চলে যায় তাহলে -4ab থাকে প্লাস 6b² থাকে। এবার দেখো এখানে যেহেতু মাইনাস আছে, এখানে প্লাস আছে, তাহলে অবশ্যই এখানে মাইনাস থাকতে হবে, আর এখানে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে কত 2, এখানে a আছে, এখানে a আছে, তাহলে 2b দ্বারা যদি আমরা গুণ করি 2 × 2 = 4, এটা মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 2 × 2 = 4, a আর b গুণ করলে ab হয় মাইনাসে মাইনাসে প্লাস, 2 দ্বারা 3 এর গুণ করলে 3 × 2 = 6, b a গুণ করলে b², এটা মাইনাস আছে প্লাস হয়ে যাবে, প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস প্লাস প্লাস মাইনাস কাটাকাটি, তাহলে আমাদের ভাগফল হচ্ছে a - 2b। এবার আসো 10 নম্বর 9 নম্বর যে অঙ্কটা দেওয়া আছে, নয় নম্বর আমাদের অঙ্কটা দেওয়া আছে 2, থার্ড ব্র্যাকেট দেওয়া আছে 6 - 3, সেকেন্ড ব্র্যাকেট -2, ফার্স্ট ব্র্যাকেট 4 - 3, ফার্স্ট সেকেন্ড থার্ড, তাহলে 2 6 - 3 -2, আর এখানে হচ্ছে কত ইন্টু 1, 4 থেকে 3 চলে গেলে আমরা প্রথমেই প্রথম ব্র্যাকেটের কাজ করব। তাহলে 6 - 3, তাহলে এখানে হচ্ছে কত 6 - 3, আর এখানে হচ্ছে -2, গুণ করলে কত হবে -2, মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 2 = 6, তাহলে 2 × 6 6 যোগ করলে 12 হয়, 12 × 2 = 24। তারপরে দেখো এখানে 10 নম্বর বলা আছে x⁴ - 7x³ + 2x - 11 রাশিটিতে x³ এর সহগ। তাহলে x³ এর সহগ কত, x³ এর সহগ হচ্ছে -7 এবং ধ্রুবক পদ যার সাথে কোনো চলক নাই সেটা হচ্ছে ধ্রুবক পদ, নির্দিষ্ট করে মানটা দেওয়া আছে। তাহলে ধ্রুবক পদের মান কত দেওয়া আছে, ধ্রুবক পদের মান দেওয়া আছে -11। তাহলে বলছে একটা থেকে আরেকটা কি করার জন্য, বিয়োগ করার জন্য। তা আমরা লিখতে পারি সুতরাং বিয়োগফল সমান সমান -7 - -11, তাহলে -7 - +11, তাহলে 11 থেকে 7 চলে গেলে থাকে 4। তাহলে আশা করি তোমরা আজকের তোমাদের যে গণিত অ্যাসাইনমেন্টের প্রশ্নটা আছে অবশ্যই তোমরা বুঝতে পারছো এবং নিজের মেধা এবং বুদ্ধি খাটায় তোমরা প্রশ্নগুলোর উত্তর অনেক সুন্দরভাবে লেখার চেষ্টা করবা। এবং আশা করি তোমরা এই অনলাইন ক্লাসটা দেখলে অবশ্যই তোমাদের সৃজনশীল প্রশ্ন সম্পর্কে পুরোপুরি ধারণা নিতে পারবা এবং ভালো করে লিখবা। সেই আশাই রইলাম। প্রত্যেকে ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।